আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তাই না? সরি, আমাদের একটু লেট হয়ে গেল। আপনারা যারা আমাদের এখানে জয়েন করেছেন, তো সবাইকে স্বাগতম। একটা বিষয় হচ্ছে যে আজকে আমাদের মূলত আলোচনাটা হচ্ছে কিভাবে আমরা চাকরির প্রিপারেশন নিব সেই বিষয় নিয়ে, রাইট? আমরা কিভাবে চাকরির প্রিপারেশন নিব সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আমাদের মূলত আজকের আলোচনা। সো সেইগুলোই আমরা আলোচনা করব। তার আগে হচ্ছে যে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, একটু আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমাদের এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারা আস্ক করতে পারেন, আমাকে কোশ্চেন আস্ক করতে পারেন। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মানে কোশ্চেন বলতে কি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন থেকে, কোশ্চেন বলা থেকে সবচেয়ে ভালো হয় আপনারা যদি কোশ্চেনগুলো লেখেন। আমি আমার মতো করে আলোচনা করব। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা যদি কোশ্চেন শেয়ার করেন, সেটা আমাদের জন্য আলোচনার জন্য সুবিধা হয়। ঠিক আছে? তারপর জি বলুন। জি স্যার, এই যে একটা বিজ্ঞপ্তি দেখলাম বাংলাদেশ ব্যাংকে যে 1 জানুয়ারি 2026 থেকে এক ব্যাংক থেকে যদি অন্য ব্যাংকে উচ্চতর পদে জয়েন করতে হলে ব্যাংকিং ডিপ্লোমা থাকতে হবে স্যার। তো আমি তো একটা সাউথ ইস্ট ব্যাংকে স্যার ক্যাশ অফিসার হিসেবে আছি। তো আমি যদি স্যার কম্বাইন্ড ব্যাংকে যদি সিনিয়র অফিসার পরীক্ষা দিই, এখানে যদি টিকতে হয়, তাহলে কি আমাকে ব্যাংকিং ডিপ্লোমা কমপ্লিট করে আসতে হবে? জি না, এটা হচ্ছে এন্ট্রি লেভেলের পোস্ট। আপনি যদি এক ব্যাংকে থেকে আরেক ব্যাংকে উচ্চতর পদে যেতে চান, সেক্ষেত্রে জি এটা স্যার। এন্ট্রি লেভেলের আমি তো স্যার পোস্ট। একটা সাউথ ইস্ট ব্যাংকে স্যার ক্যাশ অফিসার হিসেবে আছি স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি হচ্ছে যে সরাসরি পরীক্ষা দিয়ে টিকতে পারবেন। কিন্তু সিনিয়র অফিসার হওয়ার পরে যদি আপনি তো একটা রিক্রুটমেন্ট টেস্ট দিয়ে যাচ্ছেন, সিনিয়র জি অফিসার বা প্রিন্সিপাল অফিসার হওয়ার পরে আপনি সিনিয়র প্রিন্সিপাল অফিসার হওয়ার জন্য যদি অন্য ব্যাংক সরি অন্য ব্যাংকে আপনি সুইচ করতে চান, যে একটা প্রমোশন নিয়ে, সেক্ষেত্রে আপনাকে জি স্যার। ব্যাংকিং ডিপ্লোমা প্রয়োজন আছে। আমার থ্যাংক ইউ কথা স্যার, কি বুঝতে পেরেছেন? অসংখ্য ধন্যবাদ স্যার। জি। জি স্যার। আমি আমি ওই ওই জিনিসটা নাই, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের প্রস্তুতি সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, আপনারা আমাদেরকে আমাদের এই চ্যাট বক্সে আপনারা জানাতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আমার ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়েছে। আমি কি যে কোনো ব্যাংকে চাকরির জন্য করতে পারবো? জি জি, যে কোনো ব্যাংকে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের। আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবো না? আপনার কোনটা কোনটা আপনার হচ্ছে যে কি বাধা হয়ে দাঁড়াবে না বলছেন? যে আমার পড়াশোনাটা, মানে আমি ইকোনমিক্স থেকে পড়াশোনা করছি, ইকোনমিক্স তো এখন আমার ব্যাংকের জন্য ভালো। বাংলাদেশ ব্যাংকে তো আলাদাভাবে ইকোনমিক্স রিক্রুট করে। ব্যাংকের জন্য তো জি। এটা খুব ভালো। আহ, ঠিক আছে, ব্যাংকের এক্ষেত্রে জন্য কি এটা পয়েন্ট খুবই ভালো। সমস্যা হয়? বুঝিনি। আমার সিজিপিএ হুম। সিজিপিএ হলো অনার্সে 2.75 আর মাস্টার্সে আছে 3.00। এখন এই পয়েন্ট গ্রেডের কোনো সমস্যা হইবে? জি না, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। কারণ কি, কারণ হচ্ছে যে খুব স্পেসিফিক্যালি বললে হয়, 2.72 নিয়ে বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন। ঠিক আছে, একজন আছেন জি যে স্যার। বাংলাদেশ ব্যাংকের এডি হিসেবে জয়েন করেছেন, জাস্ট 2.72 নিয়ে। আপনার 2.50 থাকলেই পরীক্ষা দিতে পারবেন। গ্রাজুয়েশনে যদি 2.50 থাকে, আপনি পরীক্ষা দিতে জি পারবেন। অবশ্য এসএসসি এইচএসসি 3 আপ থাকতে হবে। জি, ওকে, ওগুলা ঠিক আছে। জি স্যার। এইগুলো নিয়ে আশা করি সমস্যা হবে না। আমি যেটা বলবো, আপনারা কোশ্চেন্স গুলো হচ্ছে যে যেগুলো আছে, কোশ্চেন গুলো যদি আপনারা একটু আমাদেরকে একটু শেয়ার করতেন, আপনাদের যে ধরনের কোশ্চেন্স গুলো আছে, আমরা চেষ্টা করব আমি আমার আলোচনার ভিতরে এই কোশ্চেন্স গুলোর অ্যান্সার গুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করব। যাই হোক, আমি মোটামুটি ভাবে আমার আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে যে আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের সমন্বিত ব্যাংকের অলরেডি একটা সার্কুলার প্রকাশ হয়েছে। 1554 পদের বোধহয় সিনিয়র অফিসার
এছাড়া 900 সামথিং পদের হচ্ছে গিয়ে অফিসার এবং ক্যাশ অফিসারও এরকম। সো অ্যারাউন্ড 3000 সার্কুলার, আরও সার্কুলার আসতেছে সামনে। বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার আসবে, এছাড়া প্রাইভেট ব্যাংকে যথেষ্ট পরিমাণে সার্কুলার কিন্তু আমাদের 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 আছে। এছাড়াও কিন্তু প্রাইভেট ব্যাংকে অনেকগুলো সার্কুলার আমাদের ইন লাইনে আছে। ইন লাইনে প্রাইভেট ব্যাংকের সার্কুলার তো অনেকগুলো প্রকাশিত হচ্ছে, এরকম হবে। তো একটা বছরে ব্যাংকের রিক্রুটমেন্ট যদি দেখা হয়, টোটাল প্রায় 10,000-এর মতো রিক্রুটমেন্ট হয়। টোটাল প্রায় 10,000-এর মতো রিক্রুটমেন্ট হয়। সো ব্যাংকের এবং এই রিক্রুটমেন্ট প্রসেসটা মোটামুটি উইদিন 1 ইয়ার প্রায়, মানে অনেক সময় যে কোনো কারণে 2022 ভিত্তিক যেটা আছে সেটা আমাদের কোনো কারণে 2022 ভিত্তিক যেটা সেটা কোনো কারণে হচ্ছে যে হয়ে গেছে, মানে কোর্টের অর্ডারের কারণে ঝুলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু রিক্রুটমেন্ট গুলো উইদিন 1 ইয়ার হয়, যেখানে বিসিএস এ একটা রিক্রুটমেন্টটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সার্কুলার থেকে ফাইনাল রিক্রুটমেন্ট পর্যন্ত 4 বছর পর্যন্ত সময় লেগে যায়। তো আমরা যেটা জিনিসটা সাজেস্ট করি যে আপনি অ্যাটলিস্ট একটা ব্যাংকের মতো একটা ক্যারিয়ার সেটা আপনি একটা ক্যারিয়ার গড়ে নিয়ে তারপরে যদি আপনি আপনার অন্যান্য প্রস্তুতি নেন, দ্যাটস বেটার। অনেকেই চাকরি বাকরি ছেড়ে হচ্ছে যে সারাদিন পড়াশোনা করে প্রস্তুতি নিতে চান। তাদের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে স্পেসিফিক্যালি বক্তব্য হচ্ছে যে না ভাই, যতদিন বেকার থাকবেন আপনি যতদিন বেকার থাকবেন ততদিন আপনার দেখা যাবে যে মানে আস্তে আস্তে আপনার কি বলা চলে, মানে হতাশা আপনাকে গ্রাব করবে। সো হতাশার ভিতরে না থেকে আপনি যদি সরাসরি হচ্ছে যে কি বলবো, আপনি যদি ওই জায়গাটাতে চলে আসেন যে আপনি প্রস্তুতিটা যদি নিয়ে একটা চাকরি করেন, পাশাপাশি যদি প্রস্তুতি নেন, সেখানে হতাশাও থাকবে না এবং হচ্ছে যে আর কি আপনি আরো বেটার মনোযোগ করে দিয়ে আপনি হচ্ছে প্রস্তুতি নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, সো আমরা আসি হচ্ছে যে ব্যাংকের প্রস্তুতি নিয়ে আমি অনেক ধরনের অনেক চার্ট আছে, অনেকভাবে ডিফাইন করে। আমি একটু আজকে পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করব, চেষ্টা করব। ঠিক আছে, সেটা হচ্ছে যে প্রথমে আসি হচ্ছে যে আমরা যখনই একটা চাকরির প্রস্তুতি আসবে, যখনই চাকরির বিষয় নিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে আসবে, আমরা আসলে কিভাবে প্রিপারেশন নেব সেটা নিয়ে একটু কথা বলা দরকার। যেটা হচ্ছে যে আমরা প্রস্তুতির সাথে সাথে আমরা যেটা করি কি, কোন বই কিনবো, কি কিনবো, এইটা নিয়ে হচ্ছে যে আমাদের খুব বেশি মাথা ব্যথা, কোন স্যারের বই কিনবো, কোনটা থেকে কমন আসে, এই ধরনের থাকে। তবে আমি যেটা ফিল করি যে চাকরি সংক্রান্ত যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি বিগত বছরের প্রশ্ন, আপনি সমন্বিত ব্যাংকের বিগত বছরের প্রশ্ন, যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা পরীক্ষা দিবেন, যারা পরীক্ষা দিচ্ছেন, যে বিগত বছরের প্রশ্ন একবার হলেও, মানে 2টা প্রশ্ন আপনি বিগত বছরের 2টা প্রশ্ন হলেও আপনি দেখতে হবে। 2টা বছরের প্রশ্ন আপনাকে দেখতে হবে। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে। এটা হচ্ছে যে 1 নম্বর কথা, যে যাই হোক, নো ম্যাটার হোয়াট ইট ইজ, আপনারা এই যে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করেছেন কে কে, এখনো দেখবো যে অনেকেই অ্যাপ্লাই করে নাই, অনেকেই দেখি আরো একটু কয়দিন পরে শেষের দিকে। ভাই, এই শেষ সময়ে যারা প্রস্তুতি নিবে, শেষ সময়ের প্রস্তুতি যেটা বলেন, সবকিছু যখন শেষ সময়, তার প্রিপারেশনটাও অনেক সময় শেষ সময় হয়ে গেলে আলটিমেটলি হয় না। তো অ্যাপ্লাই করে আপনারা বিগত বছরের প্রশ্ন দেখাটা বেটার। এটা হচ্ছে সবার ক্ষেত্রে, মানে আপনি প্রিপারেশন নিলেও আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট বিগত বছরের প্রশ্নটা আপনি সমাধান করেন, বিগত বছরের প্রশ্নটা আপনি একটু সমাধান করান বলতে বুঝাতে চাচ্ছি যে আপনি বিগত বছরের প্রশ্নগুলো একটু বিগত বছরের প্রশ্নটা একটু আপনি
দেখে নেবেন, এটা খুবই জরুরি। আমরা আমাদের মতো করে দেখে আমরা বলি, আমরা যারা যারা কোচিং এ ক্লাস নেই বা কোচিং এর পরিচালক বা বিভিন্ন কোচিং গুলো বিভিন্ন অ্যানালাইসিস করে দিয়ে দেয় আপনাদের কাছে। সো আপনার কাছে একটা আইডিয়া থাকে যে ওনারা বিভিন্ন কোচিং যে ধরনের জিনিসগুলো দিয়েছে সেই জিনিসগুলো আহ, উম, আপনি কি পারেন। এখন আমি যে জিনিসটা আসলে আপনাদেরকে বুঝাতে চাই যেটা হচ্ছে যে আপনি যতক্ষণ না নিজে দেখতেছেন ততক্ষণ আপনার কাছে এই জিনিসগুলো একটা আর কি ভেগ অবস্থায় থাকবে। সো আপনার প্রথম কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, এটা আপনি অবশ্যই অবশ্যই করবেন। নিজে একটা বা দুইটা প্রশ্ন অবশ্যই দেখে নেবেন, দেখে নিলে আপনার জন্য সুবিধা হবে। এবার আসি হচ্ছে যে এবার আসি হচ্ছে যে এক মিনিট, এক মিনিট, একটু একটা ফোন আসছে তো। আচ্ছা, আমরা যদি আসি আমাদের জিনিসের এই জিনিসগুলোর ক্ষেত্রে, আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র অ্যানালাইসিস করাটা যেটা জরুরি। পরীক্ষাটা হয় তিনটা প্যাটার্নে। এই ধরনের এইগুলোতে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা হচ্ছে মেসেঞ্জারে চ্যাট বক্সে লিখবেন। পরীক্ষা হয় তিনটা প্যাটার্নে, কি কি? প্রিলিমিনারি, রিটেন আর ভাইভা, রাইট? সো এই জিনিসটা মোটামুটি ভাবে আপনারা সবাই জানেন। প্রিলিমিনারি পরীক্ষা হয় 100 মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এরপরে হচ্ছে রিটেন এবং ভাইভা। রিটেন এবং ভাইভা প্রিলিমিনারি পাস করার পরে আপনি যদি রিটেন দিতে পারেন, আপনার রিটেন এবং ভাইভা এই দুইটা মার্কসের যোগফল হবে হচ্ছে আপনার ফাইনাল রেজাল্ট। তার মানে আপনাকে প্রিলি পাস করে রিটেনে যাওয়ার পরে আপনার মূলত চাকরির নিয়ামক হচ্ছে রিটেন এবং ভাইভা। রিটেন থাকে 200 মার্কসের, ভাইভা থাকে 25 মার্কসের। নর্মালি সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে এরকম না। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আপনার প্রিলি রিটেন একসাথে হয়। ওটা হওয়ার পরে আপনার যদি ভাইভাতে আপনাকে পছন্দ হয় নিবে, আপনি কোথায় ফার্স্ট হলেন সেকেন্ড হলেন এটা বিষয় না, ওখানে হচ্ছে যে আপনাকে পছন্দ হতে হবে। সো আলটিমেটলি রেজাল্টটা ডিফাইন করে হচ্ছে আপনার রিটেন এবং ভাইভা। ভাইভাতে নর্মালি অ্যাভারেজ মার্কিং হয়। তার মানে আপনি যদি ভাইভাতে খুব নেগেটিভ না করেন তাহলে ফেল করায় না, সবাইকে 18-20 অ্যাভারেজ মার্কিং করে। এটা হচ্ছে নর্মাল ট্রেন্ড, যতটুকু আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে, যতটুকু শুনেছি যে ভাইভাতে খুব বেশি মার্কসের ভ্যারিয়েশন হয় না, 18 থেকে 20 অ্যাভারেজ মার্কিং করে যদি একটা স্টুডেন্ট। কারণ রিটেনে ভালো করলে যে ভাইভা যায় তাদের 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 মোটামুটি ভাবে কাছাকাছি থাকে। তো ভাইভাতে ওই যে 18-20-এর ভিতরে মার্কিংটা ভ্যারি করে। খুব রেয়ার হচ্ছে যে খুব বেশি মার্ক দেয়, হয়তো 23-24 খুব রেয়ার দেয়, বা ওই 14-15 দেয়, খুব রেয়ার। মানে 18-20 হচ্ছে যে অ্যাভারেজ মার্কিং, 18-19-20 এরকম ভাবে দিতে থাকে। সো তাহলে ভাইভাও আসলে মূলত আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, খুব বেশি ভ্যালু ক্যারি করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যালু ক্যারি করে রিটেন। কারণ রিটেনে আপনি ভালো করলেই আপনার চাকরি পাবেন। সো আমি আমার মতো করে একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। এখন প্রিলিমিনারিতে আসে কি কি? প্রিলিমিনারিতে আসে হচ্ছে বাংলা, আসে কত মার্কস? 25 মার্ক। জেনারেল নলেজ আসে কত মার্কস? 20 মার্ক। আইসিটি আসে 10 মার্কস। তারপর হচ্ছে যে ম্যাথস আসে 20 মার্ক।
ইংলিশ আসে হচ্ছে যে 25 মার্ক। এই টোটাল 100 মার্কসের পরীক্ষা। আমি এখন যে জিনিসটা আলোচনা করব মোটামুটি আমাদের প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রিলিমিনারি পরে আসে রিটেন। রিটেন পার্ট থেকে বাংলাও থাকে এবং ম্যাক্সিমাম ইংলিশ থাকে, অ্যারাউন্ড 140 মার্কস আসে রিটেন থেকে। এরপরে ম্যাথে থাকে 30 বা কিছু কিছু ক্ষেত্রে 25, আমি 30 ধরলাম। জেনারেল নলেজে থাকে 30 মার্কস। এই টোটাল 200 মার্কস, এখানে 100, এখানে 200 মার্কস। সো এটা আর ভাইভাতে 25 মার্কস। এই হচ্ছে যে টোটাল আমার এক্সাম। সো এই এক্সামটুকু, এই এক্সামের যে ব্যাপারটা আছে মোটামুটি ভাবে আর কি আমার মনে হচ্ছে যে মোটামুটি ভাবে আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে কি কি। এখন আমি আলোচনা করব আমার এই প্রিলির মার্কস গুলো নিয়ে। প্রিলির মার্কস, প্রিলির ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। সো আমরা আসি হচ্ছে যে প্রিলির বিষয়টা নিয়ে আলোচনা করি। সো প্রথমে আসি প্রিলি যখন প্রিপারেশন নেয় সবাই যেটা মনে করে যে আগে প্রিলি পাস করলে তো রিটেন। সো আমি আগে প্রিলির প্রিপারেশন নিয়ে প্রিলি পাস করি, তারপর রিটেন নিয়ে চিন্তা করা যাবে। এটা হচ্ছে বিসিএস এর ট্রেন্ড। এটা হচ্ছে বিসিএস এর ট্রেন্ড যে আমি প্রিলি পাস করব তারপর রিটেনের জন্য প্রিপারেশন নেব। কারণ রিটেনের প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 3 মাস 4 মাস 5 মাস এরকম সময় পাওয়া যায় বিসিএস প্রিলির ক্ষেত্রে। তো ওই দিন দ্যাট টাইম যেটা হচ্ছে যে স্টুডেন্টরা বা যারা পরীক্ষার্থী তারা নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারে। বাট যখন আবার ব্যাংকের ক্ষেত্রে কি হয়, আপনার প্রিলির রেজাল্ট দেওয়ার 2 সপ্তাহ, প্রিলি রেজাল্ট দিলেন তার 2 সপ্তাহের ভিতরে রিটেন হয়ে যায়। প্রিলি পরীক্ষা দেওয়ার পরে প্রিলি রেজাল্ট দেওয়ার 2 সপ্তাহের ভিতরে রিটেন পরীক্ষায় বসতে হয়। যখন রিটেন পরীক্ষা 2 সপ্তাহের ভিতরে বসতে হয়, দিস 2 উইকস ইজ নট এনাফ টাইম। এটা যথেষ্ট সময় না টু গেট প্রিপেয়ার্ড। ঠিক আছে, প্রস্তুতি নেওয়ার জন্য এটা যথেষ্ট সময় নয়। মানে আপনার কাছে যথেষ্ট সময় এটা হবে না। ওকে, এবং এটা যথেষ্ট সময় নাও আর কি প্রিপারেশন নেওয়ার। সো দেখা যায় যে অনেকেই প্রিলি পাস করে রিটেনে যায় অনেক ঝামেলা করে। তা আপনার আলটিমেট উদ্দেশ্য কিন্তু প্রিলি পাস করে না, আলটিমেট উদ্দেশ্য টু গেট দ্য জব। আপনার আলটিমেট উদ্দেশ্য কি? গেট দ্য জব, জবটা পাওয়া। এখন জবটা পাওয়ার জন্য যদি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইলেও জব পাওয়া যায়, আপনি কিন্তু সেটাতে রাজি থাকবেন। সো আমার কথা হচ্ছে যে আমরা যখন ব্যাংকের প্রস্তুতি শুরু করব, আমরা প্রিলি, রিটেন, ভাইবার দরকার নাই, প্রিলি এবং রিটেন এই দুইটা প্রস্তুতি সাইমালটেনিয়াসলি শুরু করব। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমরা যখন প্রস্তুতি শুরু করব তখন প্রিলি, রিটেন, ভাইবা দুইটারই এইগুলোর সবকটারই প্রস্তুতি একসাথে শুরু করব? জি স্যার। সো এইটা এখন আসি, আমরা যখন হচ্ছে যে প্রিপারেশন নেওয়া শুরু করি তখন কি হয়, প্রিপারেশনের আইরনিটা কোথায়? প্রিপারেশনটা নিতে থাকলে আমরা যদি দেখি ছোটবেলা থেকে, আমি এটা সব সময় বলি, ছোটবেলা থেকে আমরা 2টা টিচারের কাছে নিয়মিত পড়েছি। কি কি বলেন আপনারা? ম্যাথস এবং ইংলিশ। ইংলিশ। আমরা ছোটবেলা থেকে 2টা টিচারের কাছে নিয়মিত পড়েছি, ম্যাথস এবং ইংলিশ। আজ যদি আপনাদের কোচিং এ আসতে হয়, তাহলে কোচিং যদি করতে হয় মূলত কিসের জন্য করতে হবে? এই ম্যাথস আর ইংলিশের জন্য। আপনারা কেউ কোচিং আইসিটি শেখার জন্য কোচিং এ আসেন নাই, কেউ জেনারেল নলেজ শেখার জন্য কোচিং এ। ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন কোচিং এ আসে, ম্যাক্সিমাম বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে ম্যাথস আর ইংলিশের জন্য। এবং চাকরির মূল নিয়ামকও হচ্ছে যে ম্যাথস আর ইংলিশ। সেটা আমি দেখাবো। যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি একটু সো ম্যাথস এবং ইংলিশে দুর্বল হওয়ার কারণে আপনি যখন প্রস্তুতি স্টার্ট করেন, যখন পড়াশোনা শুরু করেন, আপনি ম্যাথ করতেও স্ট্রাগল ফেস করেন, ইংলিশ করতেও স্ট্রাগল ফেস করেন। এম আই রাইট অর রং?
জি স্যার। হ্যাঁ, আপনি ম্যাথও করতে যে ঝামেলা হয় ইংলিশ, এবং যতই পড়েন মানে ম্যাথ যদি চেষ্টা করেন দেখা যায় যে ম্যাথটা পড়ে সময় লাগতেছে, পড়া আগায় না। ইংলিশও পড়লে ভোকাবুলারি পড়েন আর ভুলেন, পড়া আগায় না, রাইট? তাহলে প্রস্তুতিও তো স্ট্যাগন্যান্ট হয়ে গেছে যেহেতু পড়া আগায় না। তো আমরা তখন কি করি? আমরা তখন যেটা করি, আমরা তখন হচ্ছে যে যে জায়গাটা ফোকাস করি, হুম, আমার স্যার বলতো হচ্ছে যে সারা জীবন গণিত আর ইংরেজি প্রাইভেট পড়বি আর সারা জীবন দুইটাতে ফেল করবি। তো সেই জিনিসটাই হয়েছে। যাই হোক, মজার কথা বলেছেন আর কি। যে আপনার স্যারের নাম কি ছিল এটা মনে রাখবে, কৌশিক দাস, আপনার স্যারের নাম কি ছিল? মৃত্যুঞ্জয় স্যার। মৃত্যুঞ্জয়, মনে থাকবে আর কি, মৃত্যুঞ্জয়ী আর কি বলেছে। যাই হোক, তখন আমরা কি করি? তখন আমরা ফোকাস করি হচ্ছে বাংলা, জিকে, আইসিটি। বাংলা যখন পড়েন, বাংলা বোঝানোর ক্ষেত্রে অবশ্যই বাংলা বোঝানোর কিছু দরকার আছে, কিছু কিছু গ্রামারটা টাফ আছে, কিন্তু বাংলা যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা, এখানে কিন্তু আমরা খুব বেশি প্রবলেম ফেস করি না, রাইট? জি স্যার। তো তখন হচ্ছে যে আমরা যখন বাংলা পড়াশোনা শুরু করি, তখন কিন্তু পড়াটা মুখস্থ হয়ে এবং আমার পড়াটা আগায়। পড়াটা কি একটু আগায়, বাংলাটা পড়েন। আপনি যখন জিকে পড়েন, কারো মুখাপেক্ষি হতে হচ্ছে না, আপনার পড়াটা আগায়, রাইট? এবং আইসিটিতেও আপনার পড়াটা আগায়। তখন আপনি কি করেন? আপনার প্রিপারেশনের সময়টা, মূল সময়টা আপনি তখন দেখা যায় যে অধিকাংশ সময় ম্যাথ ইংলিশের প্রতি যথেষ্ট সময় দেন, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা, জিকে, আইসিটির পিছনেও মোটামুটি সাবস্টেন্সিয়াল টাইম দেন, কারণ এই পড়াটা আগাচ্ছে। এবং আপনারা চিন্তা করেন যেহেতু পড়াটা আগাচ্ছে, তাহলে মনে হয় আমার প্রিপারেশনটা আগাচ্ছে। আমার মনে হয় প্রিপারেশন হচ্ছে, ম্যাথ ইংলিশ পিছায় আছে কিন্তু বাংলা, জিকে, আইসিটি তো প্রিপারেশন হচ্ছে। আমার প্রিপারেশন ইজ গোয়িং ফরওয়ার্ড। আমার প্রিপারেশনটা কি আস্তে 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 ফরওয়ার্ড হচ্ছে, সিঁড়ির মতো করে, ক্যারিয়ারের সিঁড়ির মতো, যে প্রিপারেশনটা আস্তে আস্তে উঠতেছে। এরপরে বাংলা, আইসিটি নিয়ে আমরা এই করব। ব্যাপার হচ্ছে যে আপনারা চিন্তা করতেছেন আপনারা এইগুলো পড়ে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, অ্যাকচুয়ালি আপনারা প্রস্তুতিতেই নাই, আপনি কম্পিটিশন থেকে আউট অফ কম্পিটিশন হয়ে গেছেন। আপনি যদি এইভাবে প্রিপারেশন নেন, ম্যাক্সিমাম, বিশ্বাস করেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবে প্রিপারেশন নেয় এবং দোজ পিপুল আর আউট অফ দ্য কম্পিটিশন, তারা কম্পিটিশনই নাই। কারণ কি দেখাই, অনেকেই দেখে জিকে, আইসিটি 55 মার্কে ভালো করে 40 মার্কসের মতো ক্যারি করে, 55তে এমনিতে 40 পায়। দেখা গেল বাংলায় 15 পাইলো, মানে দেখা যায় বাংলা 15-16, জিকে তো এরকম 15-16 পাইলো, আর আইসিটিতে 7-8 দিয়ে মানুষ 40 পায়। যারা একটু প্রিপারেশন নেয়, একটু বেশি পড়াশোনা করে, 40 পায়। আর ম্যাথ এবং আইসিটিতে মোটামুটি করে দেখা গেল কি এখানে হচ্ছে যে 10-10 20 মার্ক পাইলো, ম্যাথে 10, ইংলিশে 10। 20 মার্ক পেলে তার মার্কস হলো কত? টোটাল 60% বা 60 আউট অফ 160। নর্মালি সিনিয়র অফিসার বা বাংলাদেশ ব্যাংকের এডিতে কাট মার্কস থাকে 55 to 60 ভিতরে, 55 থেকে 60-এর ভিতরে। তো নর্মালি সেই স্টুডেন্ট কিন্তু এই যেভাবে প্রিপারেশন নিল, যে প্রিপারেশন নিচ্ছে আমার সাথে মানে বলতে পারে দূর আমি তো করি, আমি তো টিকছি, আমি তো হচ্ছে কি করা চলে, আমি তো এইভাবে প্রিপারেশন নিয়ে ম্যাথ এবং এই জিকে, বাংলা, আইসিটিতে প্রিপারেশন নিয়ে আমি তো প্রিলি পাস করছি। এখন প্রিলি পাস করেছে, সে চিন্তা করতেছে যে এইটা পাস করলো, 60% পাস করলো, সে তার ফোকাসিং এরিয়া ছিল কোথায়? বাংলা, জিকে, আইসিটি, এই জায়গাটাতে সে ফোকাস করেছিল। তো সে হচ্ছে যে টিকলো, প্রিলি টিকলো, ম্যাথ ইংলিশ মোটামুটি পারে, 50% পারে, তারপর জিকে, আইসিটি। এখন যখন সে রিটেনে যাবে, প্রিলি যখন পাস করলো, প্রিলি পাস করলে তো পড়া তো রিটেনে 140 মার্ক আসে রাইটিং পোর্শন থেকে, ম্যাথ আসে হচ্ছে যে 30 মার্ক, টোটাল কত মার্কস আসে? টোটাল কত মার্কস আসে? 170 মার্কস আসে। টোটাল দেখেন 170 মার্কস আসে। তখন 200 এর ভিতরে 170, তখন কি সে আর মোটামুটি ইংলিশ আর মোটামুটি ম্যাথ দিয়ে কি কভার করতে পারবে? আপনারা কি মনে হয়? और पुटके माथा ठेंग दे तू তাহলে কিন্তু সে
আর এইখান থেকে পারো, তখন দেখা যায় অনেকে বলে রাইটিং এর জন্য কোন বই, রাইটিং এর জন্য কি শিখবো না শিখবো, এইরকম ব্যাপার স্যাপার থাকে। সো তখন রাইটিং নিয়ে স্ট্রাগল শুরু হয়, এবং 2 সপ্তাহের ভিতরে রাইটিং আসলে প্রিপারেশন নেওয়া সম্ভব হয় না। তারা শুধুমাত্র তখন রিটেন পরীক্ষা, রিটেন দিব, রিটেনে ঝামেলা, এই ধরনের হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার থাকে। এখন আমার বক্তব্য হচ্ছে, ভাই একটু ভালো করে খেয়াল করেন, এই যে ম্যাথ আর ইংলিশ, এই যে রিটেন নিয়ে টোটাল কত মার্কস থাকে? ম্যাথ ইংলিশে 170, বাংলা থাকে, তবে আমি ওটাকে ইংলিশ রাইটিং পোর্শনের ভিতরে ফেলে দিছি। 170 থাকে রাইটিং এ, মানে টোটাল রিটেনে 200 মার্কসের। আর এদিকে ম্যাথ ইংলিশে প্রিলিতে কত মার্কস থাকে? 45 মার্ক, ম্যাথে 20, প্রিলিতে আর ইংলিশে 25। আবার যে রাইটিং এ দেখলাম যে রাইটিং পোর্শনে থাকে 170, আর হচ্ছে যে 30 থাকে ম্যাথে। তাহলে টোটাল 170 প্লাস 45 করলে কত হয়? 215। এখন টোটাল 215 মার্কস, টোটাল কত মার্কসের? প্রিলি রিটেন মিলে 300 মার্কসের ভিতরে, টোটাল 300 মার্কের ভিতর 215 মার্ক, মেক ইট পার্সেন্টেজ মোর দ্যান 72%। 72%-এর থেকে বেশি, 72 না, 73% or something like that, 73% most probably। যাই হোক, 73% নাম্বার আসতেছে কোথা থেকে? 73 না 75? 321। 75% নাম্বার আসছে কোন সাবজেক্টের উপর থেকে বলেন আপনারা? ইংলিশ আর ম্যাথ। ম্যাথস এবং ইংলিশ থেকে। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটিভ হই, 75% প্রিপারেশনের 75% নাম্বার আসতেছে আমার ম্যাথস এন্ড ইংলিশ থেকে। তাহলে আমার প্রিপারেশনের কত পার্সেন্ট সময় ম্যাথ এবং ইংলিশে ব্যয় করা উচিত? আপনারা বলেন, আপনারা যদি ক্যালকুলেটিভ হন বা আপনারা যদি হক আদায় করেন। হাসরের ময়দানে এমন হতে পারে ম্যাথ ইংলিশ দাঁড়ায় গেছে, স্যার আমার মানে স্যার বলতেছে স্যার যে আমার হক আদায় করা হয়নি, আমার 75% নাম্বার ছিল কিন্তু উনি আমার 75% নাম্বার দেয়নি। আপনারা তো ম্যাথ ইংলিশকে ঠকাচ্ছেন। আসলে কি আপনারা এই 75% টাইম কি ব্যয় করছেন ম্যাথ এবং ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে, যারা প্রিপারেশন নিচ্ছেন? বলেন। জি না স্যার। জি না। তাহলে কি আপনি ঠকাচ্ছেন না তাকে? জি। ম্যাথ ইংলিশকে কিন্তু আপনি ঠকাচ্ছেন। ইউ থিঙ্ক, এটা একটু ভালোভাবে চিন্তা করেন। এইভাবে কিন্তু কেউ আর কি আপনি, তার মানে আপনি দেখেন আপনার প্রিপারেশনের 75% টাইম ব্যয় করতে হবে ম্যাথ আর ইংলিশে। আমি বলবো নো, 80% অন্তত ব্যয় করেন ম্যাথস অ্যান্ড ইংলিশে। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি 80% ব্যয় করেন, আমি আবার বেশ কিছু জিনিস দেখাবো, মানে এইগুলো আমি আমি এইভাবে আমি খুব বেশি বড় করব না আজকে প্রিপারেশনের ইটা, কিন্তু আপনাদেরকে একটা পার্সপেক্টিভ দেবো। পরবর্তী দিনে আমরা আলোচনা করব ব্লুপ্রিন্ট নিয়ে। কি? প্রিপারেশন ব্লুপ্রিন্ট, বা আমাদের 4 মাসের প্রিপারেশন কিভাবে যাবে, 4 মাসে কিভাবে কি 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 করতে হবে, এটার একটা ব্লুপ্রিন্ট আছে। ওই ব্লুপ্রিন্ট নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আপনাদের একটা পার্সপেক্টিভ দিয়ে দেবো। সো লেটস টক অ্যাবাউট দ্য থিং, যে এখন যদি আমি বলি 80% টাইম ব্যয় করবেন আপনি প্রিলির জন্য, প্রিলির মানে প্রিপারেশনে ব্যয় করবেন হচ্ছে ম্যাথ আর ইংলিশে। আমার কথা হচ্ছে ম্যাথ এবং ইংলিশে যদি আপনি 80% টাইম ব্যয় করেন, তাহলে প্রিলিতে যে মার্কস আসে ইংলিশে 25, ম্যাথে আসে 20। যেহেতু 80% টাইম ব্যয় করছেন, তাহলে এই ম্যাথস আর ইংলিশে 80% মার্কস পাওয়া উচিত। এখন দেখেন 45-এর এই 80% করলে হয় 36। এবার আসি আমরা বাংলা। বাংলা যদি আপনারা একেবারে না পড়েও হলে যান, যেহেতু এসএসসি এইচএসসি পাস করেছেন, বাংলা একেবারে না পড়ে হলে গেলে আপনি কত মার্কস পেতে পারেন বলেন তো? 25। না, 25 মার্কস আসে। 25 কি 25 পাবেন বাংলা না পড়ে গেলেও? কত মার্কস পাইতে পারেন আপনারা বলেন? স্যার এটলিস্ট 12-13। আচ্ছা, 12-13, ওকে, আমি ধরলাম 10। জিকেতে আপনি মনে করেন রিসেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলেন, 20-এ কত পাইতে পারেন? 10-12 ওরকম। কত?
কত বলেন, আপনারা বলেন। স্যার 12ই ধরেন। আরো কমাই দিলাম 10। আর 12। আইসিটি তে 10-এ কত পাবেন? মানে মানে খুব বেশি না, আমি বলছি যে খুব বেশি না, কই যে 20%, মানে ওই 20%, কম কম পড়ে যাবেন, তারপরও এই আইসিটি তে কত পাবেন? 6। 5 5। ধরলাম, আমি 5 ধরলাম। আচ্ছা 5 5 করলে কত হয়? 61। আপনার প্রিলির প্রিপারেশন হয়েছে কিনা? তাহলে আমার কথা হচ্ছে যে 61, আপনি কিন্তু প্রিলি পাস। এখন যেহেতু আপনি প্রিলিতে রিটেন ম্যাথ ইংলিশে যখন আপনি ভালো করেছেন, ভালো প্রিফোর দিয়েছেন, এখানে যখন ম্যাথ এবং ইংলিশ আসবে রিটেনে, তখন কি আগের থেকে আপনি বেটার করতে পারবেন না? জি স্যার। এবার দেখেন আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে আমরা দেখলাম 140 মার্কের কি আসে, 300 মানে যদি আমরা একটু দেখি 140 মার্কের ম্যাথ এবং ইংলিশ রিটেনে আসে। 140 মার্কের, সরি, ইংলিশ রাইটিং এবং রাইটিং পোর্শন থেকে টোটাল আমার কত মার্কস আসে? 140, রাইট? টোটাল পরীক্ষায় কত মার্কসের? 300 মার্কসের। আমার প্রিলি রিটেন মিলে টোটাল পরীক্ষা হয় 300 মার্কসের। এর ভিতরে 140 মার্ক আসে হচ্ছে রিটেন থেকে, অ্যারাউন্ড 50%, অ্যারাউন্ড কাছাকাছি 50%। আচ্ছা এখন দেখেন তো, আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন 50% টাইম কি আপনারা রাইটিং এ দিচ্ছেন কিনা? জি না স্যার। হুম, দেওয়া হচ্ছে আমাদের? না স্যার। জি। না, দেওয়া হচ্ছে না। তাহলে কি, আমার কথা হচ্ছে ইফ আই এম ক্যালকুলেটিভ, আমরা যদি হচ্ছে গিয়ে একদম ক্যালকুলেটিভ ভাবে আগানোর চেষ্টা করি, আমরা কি রাইট ট্র্যাকে আছি? হোয়াট ডু ইউ ফিল? আপনারা কি না এইভাবে স্যার। দেখেছেন? সো উই না আর নট স্যার। ইন দ্যাট। যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, যার যে প্রাপ্য সেইভাবে যদি প্রস্তুতি নিতাম, আমাদের কিন্তু বেটার প্রিপারেশন হতো। ঠিক আছে? আমাদের যারা প্রস্তুতি নিচ্ছে, বিশ্বাস করেন, যারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর টেকিং প্রিপারেশন ইন এ রং ওয়ে। তারা রং ওয়েতে প্রিপারেশন নিচ্ছে। আপনারা কি করছেন? ইংরেজি পারেন না, ইংরেজি টিচারের কাছে যাচ্ছেন। আপনারা যেটা ম্যাথ পারেন না, ম্যাথের টিচারের কাছে যাচ্ছেন, আইসিটি টিচারের কাছে যাচ্ছেন। ভাই, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইটস এন কম্পিটিটিভ এক্সাম। এটা একটা কম্পিটিশনের এক্সাম, এটা ভার্সিটির পাশের পরীক্ষা না। আপনি ইংলিশে জাহাজ হলে যে আপনি মানে চাকরি পাবেন এমন না, আপনি যদি ম্যাথে জাহাজ হন চাকরি পাবেন এমন না, ম্যাথ ভালো পারলে যে চাকরি পাবেন এমন না। তাহলে কোচিং এর শিক্ষক যারা খুব ম্যাথে এক্সপার্ট, ইংলিশে এক্সপার্ট, এই যে বড় বড় লেখকরা, তারাও কিন্তু হচ্ছে চাকরি পাইতো, যে দেখেন কোন জায়গায় চাকরি টেকে না। আপনার এই ইফিসিয়েন্সি, আপনি যে ম্যাথের এক্সপার্ট হওয়ার জন্য, ব্যাপার হচ্ছে যে যারা আপনারা যদি টিচারের মতো হতে চান, আপনারা যদি আজকে কোচিং এ আসেন, কোচিং এ কি মনে করেন ইএস করে আসলেন, ইএস করে কোচিং এর টিচার শাকিল চৌধুরী হতে আসবেন, নাকি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাকিল চৌধুরী হতে আসবেন? আপনার টার্গেটটা কি? অবশ্যই বাংলাদেশ ব্যাংকের এডি, নট টিচার। সো আপনারা যারা বিভিন্ন টিচারদেরকে রোল মডেল হিসেবে ধরে নিচ্ছেন, হুইচ ইজ কমপ্লিটলি রং থিং। আমি আজকে যেরকম ম্যাথ পারি বা ইংলিশ পারি বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পারি, আপনি যদি এই কথা চিন্তা করেন যে উনার মতো ম্যাথ ইংলিশ পারলে আপনি চান্স পাবো, কমপ্লিটলি ভুল। আমি যখন চান্স পেয়েছি তখন হয়তো আমি এই লেভেলে ম্যাথ বা ইংলিশ পারতাম না। উইথ দ্য প্যাসেজ অফ টাইম আমি স্টুডেন্টকে পড়াতে পড়াতে আমার এফিসিয়েন্সি বেড়েছে। সো সেক্ষেত্রে আমি কি হয়েছে, আমরা হচ্ছে যে এই ইফিসিয়েন্সি বেড়েছে, এই প্যাসেজ অফ টাইমে ইফিসিয়েন্সি বাড়ার কারণে আমাদের যে জিনিসটা হয়েছে, যে আমাদের একটা আর কি এই ম্যাথ এবং ইংলিশে আমরা একটা মনে করেন অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আমাদের না ওনাদের, যে আপনি তো ইংলিশে জাহাজ। তো ইংলিশের জাহাজটা আসলে আপনি হওয়ার দরকার নাই চাকরি পেতে হলে। চাকরি পেতে হলে আপনাকে মাস্টার আর কি, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার্স অফ নান। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ফোকাসটা থাকবে ম্যাথস এবং ইংলিশে। খুব সিম্পল কথা, ঠিক আছে? সো মানে আপনারা যদি হচ্ছে যে কোচিং এ আসেন, যে টিচার যা পড়ায়, টিচার যা করে সেটা হচ্ছে যে আমি করাবো, তার মতো আমি হব, এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা।
আপনার কথাটা কি বুঝতে পেরেছেন? এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা, এইভাবে করা যাবে না, ঠিক আছে? এইভাবে করা যাবে না। আপনাদের যেটা করতে হবে, কম্পিটিটিভ এক্সামে পাশ করতে হলে আপনাকে জাহাজ হওয়ার দরকার নাই। আপনাকে যেগুলো বেশি বেশি আসে সেইগুলো আপনি 100% প্রিপারেশন নিয়ে কোনোদিন হলে যেতে পারবেন না। মানে কম্পিটিটিভ এক্সামের সিলেবাস কিন্তু ফিক্স সিলেবাস না যে এইটাই আসবে। আমাদের ভার্সিটি বা এই সময় যেমন একটা ফিক্স সিলেবাস ছিল, কিন্তু কম্পিটিটিভ এক্সামে বলে দিছে এই ধরনের প্যাটার্ন বলে দিয়েছে, বলে দেন এই বই থেকে ভোকাবুলারি আসবে। উই নো দ্য প্যাটার্ন, আমরা প্যাটার্ন জানি, বাট উই ডোন্ট নো যে হুইজ বুক টু ফলো। আমরা জানি না কোন বই থেকে কোশ্চেন করবে বা কোন জায়গা থেকে কোশ্চেন করবে, আমরা জানি না, এবং প্যাটার্ন ফলো করে যে এই ধরনের প্রস্তুতি। সো আপনি যদি হাজারো বই পড়েন, আপনি ওই প্যাটার্নের জিনিস পাবেন, ওই জিনিসটা পাবেন না। যেটা ভার্সিটি এক্সামের ক্ষেত্রে বা স্কুল কলেজের ক্ষেত্রে যেটা ছিল ফিক্স, যে এই অঙ্ক বই থেকে যত অঙ্ক করবেন ওই বই থেকেই অঙ্ক আসবে। আপনি প্রয়োজনে কি করছেন, ওই বই মুখস্থ হয়ে গেছে, একটা অঙ্ক 10 বার করে করেছেন। কিন্তু এখন যদি একটা অঙ্ক 100 বারও করেন, 1000 অঙ্ক, ওই 1000-এর ভিতরে যে কোশ্চেন আসবে এটা কি ঠিক? যে আসতেও পারে, নাও আসতে পারে। এই কমন কি সব কটা আসে না, হয়তো 20%, 30% কম প্রিভিয়াস ইয়ার থেকে আর কি তুলে দেয়। তা 100%, তার মানে আমরা এখানে কি করা হয়, এখানে ফলো করা হয় কি প্যাটার্ন, নট এ ফিক্সড বুক অর সিলেবাস অর ফিক্সড থিংস, যেখানে প্যাটার্ন বলে দেওয়া আছে। সো এই প্যাটার্ন যখন থাকবে, আপনি 100% সব যা যা করে যাবেন তার ভিতর থেকে আসবে, নাও আসতে পারে, বাট প্যাটার্নের ভিতর থেকে আসবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। ভার্সিটির ক্ষেত্রে যেটা হতো, আপনার একটা ফিক্স সিলেবাস ছিল যে 6 চ্যাপ্টার, ওই 6 চ্যাপ্টারের ভিতর থাকবে। এখানে কোনো ফিক্স সিলেবাস নাই, 6 চ্যাপ্টার যে বই থেকে পড়েছে ওই বই থেকে কোশ্চেন আসবে, এটা নাই। সো এই ক্ষেত্রে বড় ভাইদের নোট আপনাদের কাজে লাগতো ভার্সিটির ক্ষেত্রে, কিন্তু এইখানের ক্ষেত্রে, এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যদি আপনি বড় ভাই বা সিনিয়র ভাই আপু নোট নিয়ে পড়ার চেষ্টা করেন, ইউ আর কমপ্লিটলি ইন এ রং ট্র্যাক, আপনার চাকরি হবে না। সো বড় ভাইরা ওই যে পিডিএফ কালেকশন করেন, এমুক পিডিএফ অমুকের পিডিএফ দেখে খুব মজা লাগে, এইগুলো কালেকশন করেন, শুনলেই হয় এর এমুক স্যারের পিডিএফ দিব, সাথে সাথে সেই গ্রুপে জয়েন, এইগুলো যদি করেন, এইগুলোতে কমপ্লিটলি রং স্ট্র্যাটেজি, এবং এতে আপনার আউটপুট আসবে না। আউটপুট বলতে গেলে জিরো অবস্থা থাকবে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সো এই ধরনের না গেলে, আমাদের প্যাটার্ন যখন বলবো, তখন আসলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে প্যাটার্ন যদি হয়, আমরা কখনো 100% কমন পাওয়াতে পারবো না, বাট আমরা জানতে পারি যেসব কোশ্চেন গুলো আসে ওই ধরনের প্রিপারেশন নিলে আমার মোটামুটি 80% প্রিপারেশন নিয়ে যেতে হবে হলে। সবকিছু পড়বেন, মানে মনে করেন সব যা যা আছে সব যদি পড়তে চান প্যাটার্নের ভিতরে, সে আপনারা যদি ভোকাবুলারি পড়তে চান, তাহলে আপনার অক্সফোর্ড ডিকশনারি পড়তে হবে, তাহলে আপনি সবকটা ভোকাবুলারি কমন পাবেন। অক্সফোর্ড ডিকশনারি কি আপনার মুখস্থ করা সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে কি করব, যেখান থেকে অধিকাংশ কোশ্চেন আসে 80% আমরা পড়ে যাওয়ার চেষ্টা করব। তার মানে আমার লাক্সারি আছে 20% ছেড়ে দেওয়া। এটাই হচ্ছে দেখা, কম্পিটিটিভ এক্সামে ব্যাটিং করার মতো সব কটা বল খেলবেন, এটা কমপ্লিটলি রং স্ট্র্যাটেজি। সবগুলো বল খেলতে হবে না, কিছু বল খেলবেন, কিছু বল ছেড়ে দিতে হবে। আপনি যদি সব বল খেলতে যান, খোঁচা মেরে আউট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি, আপনি পারফর্ম করে আসতে পারবেন না। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। সো আমি যেভাবে বলছি এইভাবে হয়তো অনেকেই বলবে না, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আপনি যদি সব করতে চান, আপনি সব করতে পারবেন না। আপনার লাক্সারি আছে 20% আপনি ছেড়ে দিবেন যে সব প্রিপারেশন নিব না। মনে করেন আপনার একটা টপিক বললাম হচ্ছে যে আপনি হচ্ছে যে কখনোই আপনার মুখস্থ হয় না কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আপনার কখনোই মুখস্থ হয় না, বা একটা টপিক খুব বিদঘুটে একটা টপিক আসছে, যেমন বাংলাদেশের একবার ব্যাংকে হচ্ছে ফিজিক্সের ম্যাথ আসছিল। এখন কমার্সের স্টুডেন্ট যদি ফিজিক্সের ম্যাথ আসছে বলে ফিজিক্স পড়া শুরু করে, এটা কি ওর্থ স্ট্র্যাটেজি হবে? আমাকে ওই যে একটা 5 মার্কের কোশ্চেন আসছিল, টোটালি পার্সেন্টেজ করলে দেখা যায় 0.005% আসছে ফিজিক্সের ম্যাথ থেকে। আমরা এই 0.05% আউটলায়ার, যেটা কালে বদলে যেটা আসে,
যেটা সব সময় আসে না, কালে ভদ্র যেটা আসে, ওটা আমরা বাদ দিব। আমরা 4-5 মার্ক 20 মার্ক প্রিপারেশন বাদ দিয়ে 80% আমরা যেগুলো বারবার আসে সেইগুলো আমরা প্রিপারেশন নিব। নিয়ে 80% যদি আপনার কমনও বাদে 80%-এর 80% যদি আপনি সলভ করে দিয়ে আসতে পারেন, কত পাবেন? 64% প্রিলিতে। 60 পাইলেই তো আপনি চান্স পেয়ে যাচ্ছেন। দিস ইজ এ স্ট্র্যাটেজি। আপনার এই ধরনের ক্ষেত্রে, কম্পিটিশনের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্র্যাটেজি। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটা ভুল। তাহলে দেখবেন যারা সারাদিন ধরে বই পড়ে তারা সবার আগে চাকরি পেত। আপনার আশেপাশে দেখবেন অনেকেই 3-4 বছর ধরে সকাল দিয়ে সন্ধ্যা পর্যন্ত খালি প্রিপারেশন নেয় আর নেয় আর নেয়, কিন্তু তাদের চাকরি হয় না। এটা কেন? কারণ ভুল স্ট্র্যাটেজিতে তারা প্রিপারেশন নিচ্ছে, তারা ভুল বই পড়তেছে, ভুল ম্যাক্সিমাম ভুলে রয়েছে। ওই যে বাংলা জিকে আইসিটিতে প্রচুর সময় ব্যয় করছে, আলটিমেটলি যে তার চাকরি হচ্ছে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা প্রস্তুতি, তারা আসলে নিজেকে যাচাই না বাছাই না করে তারা স্বপ্ন, মানে আমরা হচ্ছে কি ডে ড্রিম দেখতে পছন্দ করি। ডে ড্রিম বলতে কি? মনে করেন হচ্ছে যে যেই পাশ করুক, মানে মনে করেন গ্রাজুয়েশন পাশ করছে, টাইনি টুনি নিজের নামটা হয়তো ইংরেজি লিখতে পারে, গ্রাজুয়েশনের ক্ষেত্রে আই এম জিপিএ 5 এরকম, সেও চিন্তা করে যে আমি একটু কয়েকদিন পড়লে আমি একটা বিসিএস ক্যাডার হবো, ফরেন ক্যাডার। সবার স্বপ্ন ফরেন ক্যাডার। আর চেষ্টা করলে হবে না কেন ভাই? একটা ব্যাপার হচ্ছে কিছুদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, তো সে হচ্ছে যে সে ব্যাংকের সম্পর্কে জানতে চাচ্ছে, সে মূলত আমার টার্গেট হচ্ছে বিসিএস। তো ঠিক আছে, তার টার্গেট বিসিএস। আর জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ঠিক আছে, আপনার টার্গেট তো বিসিএস, এমনি আপনার সিজিপিএ কত? তো সে হচ্ছে সিজিপিএ হচ্ছে যে এসএসসি তে 3.5, ইসে আর ইসেও 3 নিচে। তাই আমি বললাম সিজিপিএ আপনার তো খারাপ, তার মানে তো ইন্ডিকেট করছে আপনি আসলে খুব বেশি সময় ধৈর্য ধরে নিয়ে পড়াশোনা করতে পারেন না, ভালো করে বুঝেন, পড়াশোনা করে পারেন না। তা বলছে যে হ্যাঁ একটু ঝামেলা, পড়াশোনা ধৈর্য ধরে পড়াশোনা করতে পারি না। তা আমি বললাম যে তাহলে বিসিএস এ তো লং টার্মে আজকে ধৈর্য ধরে পারি, এই ধৈর্যটুকু আপনার আছে কিনা? কারণ না, এবার আমি করে ফেলবো, এবার আমি সারাদিন হচ্ছে যে বিসিএস এর জন্য আমি হচ্ছে যে করে দেবো। এই যে ফাঁকা বুলিটা দিচ্ছে, সে নিজেকে জাজ না করে সে নিজেকে বিসিএস ক্যাডার চিন্তা করতেছে, তার ফার্স্ট টার্গেট হচ্ছে ফরেন ক্যাডার। আপনার আপনার সাউন্ডস ফানি ভাই। ফরেন ক্যাডারে হচ্ছে যে ওই বিসিএস ওই যে বুয়েট মেডিকেল, তারপরে হচ্ছে যে বাংলা আইবিএ, তারপরে তো হচ্ছে বিভিন্ন জায়গার স্টুডেন্টরা প্রচুর পরিমাণে, তারা কোনোদিন ফাঁকি দেয় নাই। আর এই ফাঁকিবাজ হঠাৎ করে এসে সে নিজেকে ড্রিম দেখতেছে হচ্ছে কি সে বিসিএস ফরেন ক্যাডার। স্বপ্ন দেখা তো অবশ্যই ভালো, আপনি যদি সেইভাবে ইফোর্ট দিতে পারেন, কিন্তু ওইভাবে ইফোর্ট আসলে কয়জন দিচ্ছে? যার কখনো মেলাক্ষণ মানে 8 ঘন্টা 9 ঘন্টা পড়ার অভ্যাস নাই, সে ফরেন ক্যাডারে, সে তো যে এখন এসে যে গ্রাজুয়েশন এসে হঠাৎ করে গ্রাজুয়েশনের পর ফরেন মানে সিরিয়াস হবে, এটা অলিক কল্পনা। কিন্তু আমরা এই ধরনের ডে ড্রিম দেখি। হতে পারে কারা, হতে পারে কারা যে এই যে ব্যাপারটা আছে, এটা হতে পারে কারা? দেখা যাচ্ছে একটা ছেলে, যে আমাদের সাথে একটা ছেলে ছিল ফরেন ক্যাডারে হয়েছে, তার সিজিপিএ ছিল 2.62, ফরেন ক্যাডারে গেছে, তো তার সিজিপিএ 2.62। সে হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কেমিস্ট্রিতে পড়তো, যে কোনো কারণে হোক ওই সময় পড়াশোনা করতে পারেনি, তখন তার মনে হয়েছে যে সে ইফোর্ট দেওয়া, সে প্রচুর ইফোর্ট দিয়েছে। তো আমরা আসলে ওই যে ছেলেটা, এ কিন্তু ওই ভার্সিটি ভর্তির আগেও খুব বেশি পড়াশোনা করতো, মাঝখানে কিছুটা গ্যাপ গেছে, সেইটাকে আবার সে গ্রাজুয়েশনের পরে প্রচুর ইফোর্ট দিয়েছে, দিয়ে তারপর সে কভার করেছে। কিন্তু আমরা চিন্তা করি আমি কোনো সময় ইফোর্ট দিই নাই, আমি এখন এসে চাকরির জন্য ইফোর্ট দিব প্রতিদিন, কালকে 1 মাসের ভিতর ইফোর্ট দিয়ে সবকিছু নিয়ে আসবো। এই জায়গাটা হচ্ছে ভুল। সব খেয়াল রাখবেন, কম্পিটিশন সবসময় পরিশ্রমের বিষয় না। পরিশ্রমও করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটা সম্পূর্ণ ভুল কথা। কৌশলী পরিশ্রম, এই প্রতিযোগিতার যুগে কৌশলী পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সো আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে। আপনি খেয়ে না খেয়ে সব পরে যদি আপনি করতে চান,
সব আপনি করতে পারবেন না, সেটা 30 বছর পার হয়ে যাবে। 30 বছর পার হয়ে গেলে, 32 বছর পার হয়ে গেলে আপনি আর চাকরি পাবেন না। 35 বছর করলেও আপনি চাকরি পাবেন না। সো আপনাকে স্ট্র্যাটেজি বা কৌশলী হতে হবে। আমি আজকে 2টা কৌশল নিয়ে আলোচনা করলাম যে আমাদের যেখানে যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা আমরা আসলে দিচ্ছি কিনা। তো দেখা যায় যে না, আমরা আমাদের সেই সময়টা দিচ্ছি না। বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। সো মোটামুটি ভাবে আমাদের মানে ডিসকাশন আজকে আমরা হচ্ছে যে খুব বেশি আলোচনা করব না, মানে আমরা হচ্ছে যে ছোট ছোট আলোচনা করব প্রতিদিন। প্রতিদিন না, এই প্রতি সপ্তাহে আমরা এইরকম ছোট ছোট আলোচনা করব প্রস্তুতি নিয়ে। খুব বেশি যাতে আপনারা বোর্ড না হন, আপনারা যেন একটা ক্লিয়ার মেসেজ পান সেটার জন্য। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে, কোশ্চেন্স থাকে, আমি এতটুকু করলাম। এরপরে আমরা মানে প্রিপারেশন ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আর এইসব আলোচনা থাকবে না। প্রিপারেশনের ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবেন, কিভাবে নোট খাতা তৈরি করবেন, কিভাবে হ্যান্ড নোট তৈরি করবেন, কিভাবে হচ্ছে যে প্র্যাকটিস করবেন, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আপনাদের এই পর্যন্ত আজকে যতটুকু বললাম, এই পর্যন্ত আপনাদের কোনো কিছু নিয়ে আলোচনা করার কিছু আছে কিনা, বা আপনারা কোনো কিছু আলোচনা করবেন কিনা, এটা নিয়ে যদি একটু বলতেন। আমাদের নতুন ব্যাচ অলরেডি চলতেছে। 2-4টা ভিডিও মানে ক্লাস হয়েছে, 2-4টা ক্লাস হয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে যে কি বলা চলে আর কি, ওই ব্যাচেই আপনারা ভর্তি হতে পারেন। যে ব্যাচটা হচ্ছে যে আমাদের নতুন ব্যাচ চলছে ওইটাই ভর্তি হতে পারেন। লেকচার শিট, একটা লেকচার শিট হয়তো সর্বোচ্চ শেষ হয়েছে, সর্বোচ্চ হলে একটা লেকচার শিট শেষ হয়েছে। ঠিক আছে? আমাদের অনলাইন এবং পান্থপথ শাখায়, অনলাইন এবং পান্থপথ ব্রাঞ্চে ভর্তি চলছে। আমাদের এখানে যারা ক্লাস নেবেন তারা অধিকাংশই হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের এডি অথবা ডিডি। ঠিক আছে? একই সাথে তারা আইবিএ গ্র্যাড। ঠিক আছে? আমরা যেটা চেষ্টা করব আপনাদেরকে স্মুথ একটা গাইডলাইন দেওয়ার, যেটা ভুল কোনো প্রিপারেশন নেবেন না, একদম রাইট ট্র্যাকে প্রিপারেশন নেবেন। এবং দেখা যায় যে আমাদের এখানে যারা আছে, যারা স্টুডেন্ট আছে, দেখবেন যে প্রাইভেট ব্যাংকের এমটিও এটা আপনি হচ্ছে ইনস্টলমেন্ট, আপনি কথা বলেন হয়তো। আমাদের অফিস হচ্ছে পান্থপথ শাখা। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে পান্থপথ শাখায়, অনলাইনেও ভর্তি চলতেছে। আপনারা যদি যোগাযোগ করেন ভর্তির বিষয়ে 01713289149 এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। ভর্তির বিষয়ে আপনারা কথা বলতে পারবেন, আপনারা আপনাদের ভর্তি নিয়ে কথাবার্তা বলা হবে। এবং আজকে ভর্তি হলে বোধহয় একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। আর ইনস্টলমেন্ট নিয়ে যে কথা বললেন, আপনারা কথা বলেন, এই নাম্বারে কথা বললে সে আপনাদেরকে একটা ভালো সাজেশন দিতে পারবে এই রিলেটেড। ঠিক আছে? এবং আমাদের অফলাইনে যারা ভর্তি হয় তারা অনলাইনের অ্যাক্সেস পায়। আর অনলাইনে আমাদের প্রায় প্রতিদিনই ক্লাস থাকে, আজকেও ক্লাস আছে। আমাদের বিভিন্ন ফ্রি ক্লাসে আপনারা জয়েন করে দেখতে পারেন। আমরা যেটা বলবো যে আমরা বেস্ট টিচার এখানে কি আছে কিনা এটা বলবো না, বাট আমি যদি বলি অ্যাজ এ টিম যে টিচার পাবেন, স্কোয়ারের অনেক বদনাম আছে, বাট একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, স্কোয়ারের টিচার প্যানেল নিয়ে কেউ কখনো কোনোদিন করতে পারেনি। মার্কেটে বেস্ট টিচার প্ল্যান, বেস্ট গাইডলাইন প্রোভাইড করে আমরা স্কোয়ার বেস্ট গাইডলাইন এবং বেস্ট প্রিপারেশন অফার করে, যাতে একটা স্টুডেন্টকে যেভাবে প্রস্তুত করা দরকার সেই গাইডলাইনটুকু পায়। এই কারণে দেখা যায় যে আমাদের এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আমাদের সাকসেসটা কি জানেন? ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে এডি হয়েছে, আমাদের এখান থেকে প্রাইভেট ব্যাংকের এমটি হয়েছে, আমাদের এখান থেকে আইবি এর এমবিএ তে হয়েছে। জাস্ট ফর দিস, যে এই জায়গাগুলোতে যে আমাদের এখানে যারা প্রিপারেশন নিতে আসছে তারা হয় বাংলাদেশ ব্যাংকের এডি হয়েছে, এমটি হয়েছে। আর ব্যাংকার তো ভরি ভরি। রাইট নাও বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসারও আমাদের এখানে প্রস্তুতি নিচ্ছেন। ঠিক আছে? বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে অফিসার পদে যারা চাকরি করতেছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এডির জন্য। আপনি যদি দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে ব্যাংকার হয়।
ব্যাপার হচ্ছে আমাদের ফোকাসের জায়গা হচ্ছে এডি, এমটিও, আইবিএ, আইবিএ, এমবিএ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস থাকে। কারণ হচ্ছে যে এই জায়গাগুলোর প্রিপারেশন যদি আপনি ভালোভাবে নেন, অন্যগুলোর ক্ষেত্রে আপনার আমরা ড্রিম যেটা আছে, ড্রিমের জায়গাটা, প্রস্তুতির জায়গাটা, ড্রিমের জায়গাটা না, আমরা বলবো বাস্তবায়নের ক্ষেত্রে প্রস্তুতির জায়গাটা আমরা একটু ব্রডার স্কেলে নেওয়াই। অনেকেই দেখা যায় শর্ট প্রিপারেশন নিয়ে চাকরি পেতে যায়, শর্টকাট। দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস, সাকসেসের কোনো শর্টকাট নাই। সো আমরা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। শর্টকাট না, একটা ভার্সাটাইল প্রিপারেশন নেবেন, যাতে আপনার ভেরিয়াস ওই যে ছোট ছোট ভাবে ভার্সাটাইল প্রিপারেশন নিলে হয় কি, যে যদি কোনো কারণে প্রশ্ন যদি প্যাটার্ন চেঞ্জ হয়, তারপরে আপনি ভালো করতে পারেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি না কারো? কোনো ইংলিশ রিটেনের জন্য, ম্যাথের রিটেনের জন্য কোনো বই কিনা উচিত হবে না, পত্রিকায় এনাফ? এই যে যারা বই কিনতে বলবো, বই কেনা ইটস নট এ অ্যাপ্রোপ্রিয়েট চয়েস, ওটা বই ব্যবসা হবে আপাতত রিটেনের জন্য। তবে আপনারা রিসেন্ট পাবলিকেশনের আমি যেটা বলবো যে রিসেন্ট পাবলিকেশনের বলার পিছনে কারণ আছে। রিসেন্ট পাবলিকেশন যেটা করেছে, বিআইবিএম এবং আইবি এর কোশ্চেন গুলোকে এক করে দিয়ে একটা বই বের করেছে। রিসেন্ট পাবলিকেশন কোশ্চেন আপনাদের চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন তো দেখতে হবে। তো রিসেন্ট পাবলিকেশন যেটা করেছে রিসেন্টের, সেটা হচ্ছে যে বিআইবিএম এবং আইবি এর যত পরীক্ষার কোশ্চেন আছে, এইটার একটা কোশ্চেন কালেকশন তাদের আছে। এই প্রশ্ন ব্যাংকটা আপনারা অবশ্যই কিনবেন, এই প্রশ্ন ব্যাংকটা আপনারা করে কিনবেন। এই প্রশ্ন ব্যাংকটা লাগবে কি জন্য? আপনি ওই যে ওইটার সলিউশন দেখার জন্য না, প্রশ্ন ব্যাংকটা দেখবেন হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার জন্য, অবশ্যই সলিউশন না দেখে, যদিও ওদের সলিউশন করে দেওয়া আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কি কারো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিলন মাহমুদ বলেন। স্যার সেক্ষেত্রে কি আমরা গতানুগতিক বই ফলো না করে আপনাদের যে প্রিন্টেড লেকচার শিট আপনারা বলে থাকেন, সেই বইগুলা দেখলে কি পিলি উতরানো সম্ভব? আমি বলি, আমাদের প্রিন্টেড লেকচার শিট পড়লে সব কমন পাবেন। এটাও যদি বলি, এটা হচ্ছে ঢা মিথ্যা কথা, বাটপারি যেটাই বলেন, এবং হচ্ছে যে কোচিং কোর্স করানোর জন্য উদ্বুদ্ধ করা। ভাই, আমরা বলেছি উই আর প্রোভাইডিং ইউ দ্য গাইডলাইন। আমাদের লেকচার শিট কমপ্লিট করার পরে অবশ্যই আপনাকে বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। এর পাশাপাশি যেটা করবেন, একটা ভোকাবুলারি বই কিনতে হবে, এবং ভোকাবুলারির বই, এবং একটা হচ্ছে যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর টাইপের রেগুলার বেসিসে কিনতে হবে। এগুলো আপনারা কিনবেন। আর বিগত বছরের প্রশ্ন সমাধান আমরা যেগুলো দিচ্ছি, সেই ম্যাটেরিয়াল করার পরে আপনি যদি বিগত বছরের প্রশ্ন সমাধান করেন, সেটা প্রিপারেশনের যথেষ্ট। দেখবেন যারা চাকরি পেয়েছে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, দেখবেন যে প্রত্যেকেই প্রশ্ন ব্যাংক কিনেছে, অ্যাটলিস্ট প্রশ্ন ব্যাংকের কথা বলে। ঠিক আছে? যেমন মিলন মাহমুদকে আরেকটা জিনিস বলি, আমরা চাকরি পাওয়ার আগে, এই যে ব্যাংকে চাকরি পাওয়ার আগে, আমরা কোনোদিন কোনো বই পড়ি নাই, তারপরে চাকরি পাইছি। বই পড়ি না, এই ধরনের বই পড়ি না। আমরা ম্যাথ ইংলিশ ভালো পারতাম, ম্যাথ ইংলিশের বই পড়েছি, সেটা হচ্ছে আইবিএ প্যাটার্নে পড়েছি, কিন্তু আমরা এখানে এসে ভালো করেছি। এখন প্রিপারেশনের ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে, এটার জন্য দেখা যাচ্ছে একটু আপনারা কোচিং মুখী হচ্ছেন, কিছু লেকচার শিট। তবে বিগত বছরের প্রশ্ন সমাধান করাটাই সবচেয়ে উপযুক্ত বিষয়। ঠিক আছে? কিন্তু আপনি যদি হচ্ছে যে ওই যে এই বই না পড়লে হবে না, ওই বই না পড়লে হবে না, যে ব্যাপারটা হচ্ছে আমার লেকচার শিট পড়লেই চান্স পাবেন, আমার লেকচার শিট থেকে কমন, এইগুলো ভাই ভাওতাবাজি, ভুয়া জিনিস। এটা আপনারাও বুঝেন। ঠিক আছে? আপনারাও বুঝেন, তারপরেও ওই যে মন মানে না। আপনারা বুঝেন না তা না, বুঝেন, তারপরেও মন মানে না, ব্যাপারটা এরকম, তাই না? জি স্যার, একটা প্রপার গাইডলাইনটাই আসল। আপনাদের দিক নির্দেশনায় আর কি থাকা যাবে এটুকু সময়, এটা ইনশাআল্লাহ মনে হয় নাকি? আমরা চেষ্টা করব, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। ঠিক আছে? আইবিএ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কোর্সটাই যথেষ্ট। আমরা বললাম না বিআইবিএম, আইবিএ যত রিক্রুটমেন্ট টেস্ট, অ্যাডমিশন টেস্ট নেয়, সবগুলো কভার করবে আমাদের এই লেকচার থেকে। সো বাংলাদেশ ব্যাংক আপনি বারবার প্রিপারেশন নেওয়ার দরকার কি? অনেকেই দেখা যায় আইবি এর জন্য একটু প্রিপারেশন নেবে, তারপর ব্যাংক যাবে। আমাদের কাছে প্রচুর আসে যে এমন জায়গায় এমবিএ প্রিপারেশন নিচ্ছে এখন। আমি বললাম, আমি মনে মনে চিন্তা করি, বলি যে ভাই আপনি এমবিএ প্রিপারেশন নিতে, তাহলে তো দরকার নাই।
যদি আপনি এমবিএ এর প্রিপারেশন, তাহলে ওইটা দিয়ে তো প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। আসলে ব্যাপারটা হচ্ছে যে না, আছে বাংলা পড়ে নাই, এই পড়ে নাই, তারপরে আরো ঘাটতি আছে। তখন আসলে বলি যে আসলে ভার্সাটাইল প্রিপারেশন নিলে হয় কি সব কিছু একসাথে হয়ে যায়। কিন্তু আপনারা যখন শর্ট শর্ট করে ফেলবেন না, কোনো কারণে কোশ্চেন ভ্যারিয়েশন করলে তখন আর ভালো করতে পারে না ছাত্রছাত্রীরা। যাই হোক, আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। আপনারা ভর্তির বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আছেন। আমি তো আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।